আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 6 নম্বর অধ্যায়ের 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো দেখুন, আমি এখানে প্রশ্নটি লিখে রেখেছি, অভিন্ন কণার পার্থক্য অযোগ্যতার নীতি ব্যাখ্যা করা। তো আমরা আহ আন্ত বদল কণা আমরা পড়েছি, কি করে কি হয় সেটা আমরা জেনেছি। ওখানে দুইটা কণা কি হইতো, তাদের জায়গা পরিবর্তন করতো, বিনিময় করতো। আর অভিন্ন কণার পার্থক্যটা কেমন হবে, দেখুন আমি এখানে সংজ্ঞাটা লিখে রেখেছি। অভিন্ন কণাসমূহের সমন্বয়ে, তার মানে একই কণাসমূহের সমন্বয়ে গঠিত সিস্টেমের সাথে সংযুক্ত সকল পরিমেয় রাশি মানে পরিমাপযোগ্য রাশি অবশ্যই পরিবর্তনশীল চলকের সাপেক্ষে প্রতিসম হবে। প্রতিসম মানে একই হবে, মানে পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হবে না, তাকে বলা হবে প্রতিসম। একে পার্থক্য অযোগ্যতার নীতি বলা চলে। তা চলুন গাণিতিক ভাবে আসলে এটাকে কিভাবে লেখা যায়। তাহলে গাণিতিক ভাবে বলা যায়, গাণিতিক ভাবে বলা যায়, তাহলে দেখুন আমাদের এটা কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে অন্তবদলের সাপেক্ষে অবশ্যই পরিবর্তনশীল চলকের সাপেক্ষে কি হবে, প্রতিসম হবে। এবং এখানে আর একটু সারা পড়ছে, এবং কণাগুলোর আন্তঃবদলের হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে এই জায়গায় আপনারা আবার লিখবেন, এখান থেকে লিখলাম যে কণাগুলোর আন্তঃবদলে আন্তঃবদলে হ্যামিল্টনিয়ান অর্থাৎ এইচ এর কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। একে পার্থক্য অযোগ্যতা নীতি বলা হয়। তাহলে দেখুন হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন হবে না। তাহলে ধরলাম এই যে এটা হ্যামিল্টনিয়ান এবং কণাসমূহের সমন্বয়ে গঠিত আমাদের সিস্টেমটা ছিল এরকম। মনে করলাম 1 2 3 4 ডট 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 ডট, এখানে এস, এখানে ডট 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 ডট, এখানে আর, এখানে ডট 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 ডট, এখানে এন। তাহলে যদি এখানে আন্তঃবদল হয় তাহলে এই হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন হবে না। ভেতরে আন্তঃবদল হয়ে চেঞ্জ হতে পারে, 1 এর জায়গায় 2 3 আসতে পারে। মনে করলাম 2 আসলো, তারপরে এখানে 2 এর জায়গায় আমাদের 3 আসছে, তারপরে এখানে 1 আসছে, 4 ডট ডট ডট, এখানে এস, এখানে এন আসছে, এখানে আর আসছে। আবার মনে করলাম এখানে চেঞ্জ হয়ে আবার এই জায়গায় আমাদের এস আসছে, তারপরে এখানে 2 আসছে, এখানে 1 আসছে, এখানে 4 আসছে, এইরকম করে চেঞ্জ হচ্ছে। তারপরে আর, তারপরে হচ্ছে এন। তো এরকম চেঞ্জ হইলেও হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন হবে না, একেই বলা হয় পার্থক্য অযোগ্যতার নীতি। আমাদের আন্তঃবদলে এখানে ছিল দুইটা, যে কোনো দুইটা চেঞ্জ হচ্ছিল, আবার তার সাথে আবার যদি অপারেট করা হয় তার এখানে, তাহলে আবার সেটা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। কিন্তু এখানে সেটা না, এখানে যে কোনো জায়গায় পরিবর্তন হতে পারে। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে দেখুন তো, তাহলে আমরা উদাহরণ হিসাবে একটা হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে আমরা কি করব, অযোগ্যতার নীতির সাহায্যে ব্যাখ্যা করব। তাহলে উদাহরণ হিসেবে হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে, হিলিয়াম পরমাণুর ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসকে হ্যামিল্টনিয়ানের অযোগ্যতার নীতি ব্যাখ্যা, বিন্যাসকে কি করলাম, অযোগ্যতার নীতি, বিন্যাসকে অযোগ্যতার নীতির সাহায্যে ব্যাখ্যা করলাম। তাহলে অযোগ্যতার নীতির সাহায্যে কি করব, ব্যাখ্যা করলাম। তা দেখুন, আমরা এখানে কিছু বেসিক করব, তারপরে আপনারা সেটা বুঝবেন। আপনারা জানেন কিনা, আপনারা অবশ্যই পড়েছেন বিভব, প্রাবল্য এবং বল, ফোর্স বল। তার মানে দুইটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা। তাহলে এই কণার আধান Q1, এখানে এই কণার আধান Q2, মধ্যবর্তী দূরত্ব ধরলাম R1। তাহলে বলুন তো বন্ধুরা, এখানে বিভবের ইকুয়েশন কি হবে? তার মানে V ইজ ইকুয়াল টু হবে কত, এখানে কে সমানুপাতিক ধ্রুবক, এর মান একটা আছে, আমি লিখে দিচ্ছি। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই কত, R1, তাই না, বিভবের ক্ষেত্রে।
আর R1 এর মান আমরা এখানে একটা পরক চার্জ ধরতাম, সরি Q1 এর মান আমরা একটা পরক চার্জ ধরতাম, এই কারণে আমরা সেখানে Q1 = 1 দিতাম। এই জন্য আমরা একটা লিখতাম 9 × 10⁹ Q / R। কিন্তু আমাদের এখানে দুইটা চার্জ আছে, দুইটা চার্জ আমরা লিখবো, যেখানে K আমাদের সূত্র 1/4πε0, আর এইটুকুর ভ্যালু 9 × 10⁹9। কিন্তু আমরা যখন পরমাণু পদার্থবিদ্যা অর্থাৎ এই কোয়ান্টাম এগুলা যখন পড়বো, তখন আমাদের জাস্ট আমাদের ভির ইকুয়েশনটা যা নিব, কে আর এই বড় মানটা নেওয়ার দরকার নাই। তাহলে অত্যন্ত ছোট কণা তো, তাহলে এখানে আমরা জাস্ট শুধুমাত্র Q1 Q2 ডিভাইডেড বাই R এই ইকুয়েশনটা নিলেই আমাদের হবে। আর যে কোনো হইতে পারে, R1 R2 যেটা ইচ্ছা হইতে পারে। এই ইকুয়েশনটা নিয়ে আমরা বিভবের ক্ষেত্রে আমরা ইকুয়েশন করব। তো দেখুন বন্ধুরা, এটা গেল আমাদের এইটুকু হচ্ছে বেসিক, তাহলে এইটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, হিলিয়াম যেহেতু পরমাণু, তাহলে হিলিয়াম পরমাণুটা আমি আঁকলাম। তার মানে হিলিয়াম পরমাণু মানে কি দেখুন তো, হিলিয়াম পরমাণু কি, তার প্রোটন সংখ্যা হচ্ছে 2, ভর সংখ্যা হচ্ছে 4, তাই না? তার মানে প্রোটন আমাদের পরমাণুর নিউক্লিয়াসে কি অবস্থান করতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে আমাদের কি থাকবে, প্রোটন প্লাস নিউট্রন থাকবে, আর ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে, 2টা। তার মানে এখানে একটা ইলেকট্রন দিলাম, এই পাশে আমরা একটা ইলেকট্রন দিলাম। আর পরমাণু নিউক্লিয়াসে কি আছে, এখানে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকবে। তাহলে এখানে প্রোটন সংখ্যা 2, নিউট্রন সংখ্যাও 2। তাহলে দেখুন এখানে প্রোটন আছে কয়টা থাকবে, প্রোটন 2টা। তার মানে প্রোটন আছে 2টা, নিউট্রন আছে কয়টা, নিউট্রন আছে আমাদের 2টা, আর ইলেকট্রন আছে আমাদের কয়টা, ইলেকট্রন আছে আমাদের 2টা হিলিয়াম পরমাণুতে। তো দেখুন বন্ধুরা, তাহলে আমি যদি এখানে এই নিউক্লিয়াসটার সম্পূর্ণ চার্জ কতটুকু সেটা আমরা বের করতে চাই, তাহলে নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা দেখুন তো। তাহলে ধরলাম আমরা এখানে জেড সংখ্যক, যেহেতু হিলিয়াম ধরেছি তাহলে 2 লিখতে পারবো, কিন্তু ধরলাম হিলিয়াম না, যে কোনো কণা। তার মানে কি দেখুন তো, তাহলে পরমাণুতে আমরা জেড সংখ্যক প্রোটন আছে। আর একটা প্রোটনের ভর কত দেখুন তো বন্ধুরা, একটা প্রোটনের ভর 1.6 × 10⁻10⁻19 কুলম একটা প্রোটনের ভর, মাস অফ প্রোটন। তাহলে আমরা এখানে আবার এখানে আমাদের এখানে মাস অফ প্রোটন, তার নির্দিষ্ট পরমাণু ভর বা চার্জ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে চার্জের ক্ষেত্রে কি হবে দেখুন, আমাদের প্রোটনের চার্জ দ্বারা গুণ করব। তাহলে মোট চার্জ, নিউক্লিয়াসের চার্জ যদি হয়, তার মানে n সংখ্যক প্রোটন আছে, মানে z সংখ্যক প্রোটন আছে, আর একটা প্রোটনের চার্জ দ্বারা আমরা কি করব, তাকে গুণ করব। তাহলে এখানে কি আসবে, মোট চার্জ, তাই না, মোট চার্জ। তাহলে ধরলাম এটা 1 নাম্বার ইলেকট্রন, সরি এখানে 1 নাম্বার ইলেকট্রন, তাহলে এটা 1 নাম্বার ইলেকট্রন, এটা আমাদের 2 নাম্বার ইলেকট্রন। তাহলে এই নিউক্লিয়াস থেকে 1 নাম্বার ইলেকট্রনের দূরত্ব ধরলাম R1, আর এইটা নিউক্লিয়াস থেকে 2 নাম্বার ইলেকট্রনের দূরত্ব হচ্ছে R2। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে এই দুইটা অংশের মধ্যে ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি আসতেছে দেখুন, তার মানে এটা হচ্ছে ইলেকট্রন, এটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, তাহলে -E। তাহলে দেখুন এর চার্জ কত, এর চার্জ হচ্ছে Z গুণন E প্লাস, কারণ প্রোটনের চার্জ এই কারণে প্লাস দিয়েছি। তার মানে এখানে বিভব আসতেছে আমাদের V1 = আসতেছে, তাহলে Q1 Q2, তাহলে মানে এটা হচ্ছে Q1, এটা ধরলাম Q2, তাহলে 1 নাম্বার ইলেকট্রনের জন্য। তাহলে ZE এটা হচ্ছে Q এর মান, Q1 এর মান, আর এইটুকু হচ্ছে Q2 এর মান কত দেখুন, কি এটা হচ্ছে Q2 এর ভ্যালু, তার মানে Q2 এর ভ্যালু হচ্ছে -E ডিভাইডেড বাই মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে R1। তাহলে আমাদের কি আছে দেখুন, তাহলে -ZE এর উপর স্কয়ার ডিভাইডেড বাই R1। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে দেখুন, তার মানে এখানে বিভব হবে V = কেন বিভব নির্ণয় করতেছে আমি বুঝাচ্ছি, আগে দেখুন আপনারা এইটুকু বুঝতে পারতেছেন কিনা। তাহলে এখানে কি হবে দেখুন, তাহলে এই নিউক্লিয়াস থেকে এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R2, তাহলে এটা Q1, এটা Q2, তার মানে Q1 এর চার্জ হচ্ছে ZE ইনটু -E সমান সমান -ZE এর উপর স্কয়ার ডিভাইডেড বাই R2। আশা করা যায় এইটুকু বুঝতে আপনাদের সমস্যা হয়নি। তাহলে এটা গেল আমাদের কি বিভব শক্তি, কেন বের করলাম এবার দেখুন। আমি এখন ইকুয়েশনে যাই। তাহলে ইকুয়েশনে যাইতে গেলে আমাদের অযোগ্যতা নীতি আমরা প্রমাণ করব। তাহলে এখানে সেই ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতেছি, সেই ক্ষেত্রে নীতির সাথে ব্যাখ্যা করলাম, সেই ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান হবে, এইচ হবে। তাহলে দেখুন, তাহলে এইচ আমাদের কয়টা কণার জন্য হিসাব করতেছি, 1 2 কণার জন্য আগে হিসাব করবো, তাহলে মানে 1, 2। তো দেখুন তো বন্ধুরা,
আমরা জানি, আপনাদের জানা আছে হ্যামিল্টনিয়ান এইচ কার সমান, শক্তি ইর সমান। আর এই মানে হচ্ছে মোট শক্তি। তার মানে মোট শক্তি মানে কি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তার মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি, বিভব শক্তি। তাহলে দেখুন, তার মানে এইচ ইকুয়াল টু আমাদের কি কি হয়ে গেল, গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি ইকুয়াল টু এইচ, তাই না? তাহলে আমাদের গতিশক্তি এখানে কয়টা কণার জন্য আমরা হিসাব করতেছি, দুইটা ইলেকট্রনের জন্য। তার মানে ফার্স্ট ইলেকট্রনের গতিশক্তি হবে কি, আমরা জানি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাই না? কিন্তু যদি এটা ভরবেগের সাথে আমাদের হিসাব করি, তার মানে কি পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম আসে, তাই না? এটা আপনারা পড়েছেন। যেহেতু 1 নাম্বার ইলেকট্রনের জন্য, তাহলে এখানে P1, তাহলে 2 নাম্বারটার জন্য কি হবে, P2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। আর এই দুটার সমষ্টি ইকুয়াল টু মোট গতিশক্তি। তার মানে এখানে হবে P1 এর উপর স্কোয়ার ডিভাইডেড, যেটা 1 থাকলে সামনে 1 দিবেন, টুয়াইস এম প্লাস P2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। এটা আমাদের কি আসলো, আমাদের মোট গতিশক্তি আসলো। এবার আমাদের মোট বিভব শক্তি আসে, যোগ করতে হবে। তাহলে দিলাম, দেখুন এখানে প্লাস, এই যে প্লাস আছে প্লাস। এবার দেখুন বন্ধুরা, বিভব শক্তি। তার মানে সর্বপ্রথম বিভব শক্তি আমাদের এই দুটো ইলেকট্রনের জন্য আমরা এখানে বের করেছি। তাহলে 1 নাম্বার ইলেকট্রনের জন্য বিভব, 2 নাম্বার ইলেকট্রনের জন্য বিভব। তাহলে 1 নাম্বার ইলেকট্রনের জন্য বিভব হচ্ছে জেড ইর উপর স্কোয়ার ডিভাইডেড বাই R1। আর 2 নাম্বার ইলেকট্রন প্লাস করতে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস জেড ইর উপর স্কোয়ার ডিভাইডেড বাই R2। আশা করা যায় বুঝতে পেরেছেন। এবারে কি দেখুন, এবং এই দুটো ইলেকট্রন কি নিজেদের মধ্যে কি বিকর্ষণ করবে না? কেন? এরা এই নিউক্লিয়াসের সাথে আকর্ষণ করবে, এটা একটা শক্তি নিয়ে থাকবে, এবং এরা নিজেদের মধ্যে একটা বিকর্ষণ করবে, এই পরিমাণ একটা শক্তি নিয়ে থাকবে। সেই দুটো ইলেকট্রন দেখুন তো বন্ধুরা, আমাদের সরাসরি ডিস্টেন্সটা যদি বের করতে চাই, তাহলে এই দুটো ইলেকট্রনকে কি করে দিবা, আমরা যোগ করে দিব। তাহলে দিলাম, তাহলে এখানে এই দুটো ইলেকট্রনের মধ্যে দূরত্ব দিলাম আমরা আর। তাহলে ভেক্টর রূপে আমরা যদি প্রকাশ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখুন, আমরা এই দিক থেকে গেলাম, তাহলে এই দুটো একই ক্রমে নির্দেশিত করলাম ভেক্টর দিয়ে। তাহলে এই দুটো যদি একই ক্রমে হয়, তাহলে এটা তাদের বিপরীত ক্রমে ভেক্টরের দিক নির্দেশ করবে। তাহলে এই যে এটা বিপরীত ক্রমে তাদের ভেক্টর দিক নির্দেশ করলো। তার মানে জাস্ট আমরা কি লিখতে পারবো, ভেক্টরের যোগ বিধির নিয়ম অনুযায়ী, তার মানে R2 ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, R1 ভেক্টর প্লাস শুধু আর। তাহলে এখান থেকে যদি আমি আর এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারতেছি, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। আশা করা যায় বুঝতে পেরেছেন। অনুরূপ ভাবে যদি আমি ডিরেকশনটা এই দুটো একই ক্রমে নিতাম, এটা তাদের বিপরীত ক্রমে নিতাম, তখন আর ইকুয়াল টু আমাদের কি হইতো, তখন আর ইকুয়াল টু আমাদের 1টা তখন সামনে আসতো, 2টা তখন পড়ে যাইতো। আশা করা যায় এই আটটুকু বুঝতে পেরেছেন। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে এই দুটার মাঝে কি পরিমাণ বিভব কাজ করতেছে সেটা কি করে বের করব। তা আমাদের তো এখানে দুইটাই আমাদের ইলেকট্রন, তাই না? তাহলে আমাদের এখানে কি দুইটাই ইলেকট্রন না, কারণ এই যে ইলেকট্রনের মধ্যে বিভব, তার মানে এখানে জাস্ট শুধুমাত্র ভি ইকুয়াল টু Q1 মানও হচ্ছে মাইনাস ই, মানে আধানের মান, সরি এটা 1, Q1 এর মানও হচ্ছে মাইনাস ই, এবং Q2 চার্জের আধানের মানও হচ্ছে মাইনাস ই, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে শুধু আর। তাহলে দেখুন তো বন্ধুরা, এটা এখানে মাইনাস মাইনাস, তাহলে কি প্লাস, আর ইর উপর স্কোয়ার, আর আর এর ভ্যালু কত, যে কোনো একটা লিখলেই আমাদের হচ্ছে। যেহেতু আমাদের 1 সামনে নিয়েছি, তাহলে এখানে এটা লিখবো। তাহলে R1 মাইনাস R2 মডুলাস। তাহলে দেখুন, তাহলে এখানে আর একটা বিভব, তাহলে আমাদের কি যোগ হচ্ছে, এই যে এই বিভবটা নিজেদের মধ্যে যেটা বিকর্ষণ করতেছিল সেটা। তাহলে দেখুন এখানে সেটার নাম কি, স্কোয়ার ডিভাইডেড বাই মডুলাস R1 মাইনাস R2। আশা করা যায় বুঝতে পেরেছেন। তারপরে দেখুন বন্ধুরা, তাহলে এখান থেকে যদি আমি কমন নেই, তাহলে আমাদের কি আসবে, তার মানে P1 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম প্লাস P2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। এখানে দেখুন মাইনাস এবং জেড ই দুইজনের সঙ্গেই আছে, তার মানে জেড ইর উপর স্কোয়ার এবং মাইনাস কমন নিলাম। তাহলে আমাদের রয়ে গেল কি এখানে 1 ডিভাইডেড বাই R1 মাইনাস, যেহেতু কমন নিয়েছি তাহলে এটা হয়ে যাবে প্লাস 1 ডিভাইডেড বাই R2, আর প্লাস ইর উপর স্কোয়ার ডিভাইডেড বাই R1 মাইনাস R2। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটা কিসের জন্য বের করলাম, হ্যামিল্টনিয়ান 1-2 এর জন্য বের করেছি। এবারে যদি আন্তঃবদল ঘটে, তাহলে অনুরূপভাবে কণাদ্বয় সরি কণাদ্বয় কণাদ্বয় আন্তঃবদল ঘটলে হ্যামিল্টনিয়ান হবে
হবে, তাহলে দেখুন তো বন্ধুরা, তাহলে S12 ছিল, তাহলে আমাদের সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, 21 হয়ে যাবে। তাহলে যেটা 2 সেটা এবারে সামনে আসবে, তার মানে P2 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m প্লাস P1 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m প্লাস এখানে আমাদের কি জেড এর সরি এখানে মাইনাস জেড এর উপর এখানে স্কয়ার, এখানে 2টা সামনে আসবে, তাহলে 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R1 প্লাস এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 সামনে আসবে, তাহলে R2 মাইনাস R1। তো দেখুন তো বন্ধুরা, তার মানে আমাদের কি হ্যামিল্টনিয়ান যদি আমাদের আন্তঃবদল ঘটায়, কণাগুলোর পরিবর্তন হচ্ছে, টুর জায়গায় 1 আসতেছে, 1 এর জায়গায় 2 আসতেছে, কিন্তু মানের তো কোনো পরিবর্তন হচ্ছে না। এখানেও আমাদের ছিল কি পি স্কয়ার, এখানে দুটো যোগ ছিল এদের মাঝে যোগ, এখানে এদের মাঝে আমাদের কি ছিল যোগ ছিল, এখানেও এদের মাঝে যোগ, যোগের সময় আমাদের কি আন্তঃবদল ঘটতে পারে, কোনো সমস্যা কোনো নাই। আর এটাও যেটা এটাও সেটা, কারণ এই যে এখান থেকে দেখাইতে পারলাম, এটা এই দিক থেকে নিলে এটা আসবে, এই দিক থেকে তার মানে কি এই ভ্যালুটা সেম, এটার ভ্যালু শুধুমাত্র কি ঘটেছে, আন্তঃবদল ঘটেছে। তাহলে H21 ইকুয়াল টু আমাদের কি H12 লেখা যাবে। এটা কিভাবে লেখা গেল, কারণ এটার আমাদের সেম ভ্যালু, শুধুমাত্র আন্তঃবদল ঘটেছে। তাহলে আন্তঃবদল ঘটলেও আমাদের কণার মানের কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় প্রতিসম অবস্থা। তার মানে প্রতিসম অবস্থা জাস্ট শুধুমাত্র কি হ্যামিল্টনিয়ানের ভেতরে যে সিস্টেমের সমন্বয়ে কণাগুলো ছিল সেগুলোর মধ্যে আন্তঃবদল ঘটেছে। তাহলে আমরা কি দেখতে পারবো, অতএব H21 ইকুয়াল টু H12, এটা। তাহলে এটাই ছিল আমাদের সেই অযোগ্যতার নীতির ব্যাখ্যা। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।